বছর সরকার চালানোর পর চিন্তা করছে যে আমাদের সরকার থাকবে কি না। আর কি বলে, লিফলেট গুলা দেখবেন, লিফলেট লম্বা লম্বা লিফলেট, পয়সা আছে লিফলেট তৈরি করুন। ত্রিপুরার সরকার বলে কি ঘর আমরা দিয়েছি, তোমার মুখ্যমন্ত্রীর ক্ষমতা আছে একটা ঘর দেওয়ার, একটা গ্যাস কানেকশন দেওয়ার, একটা জলের কানেকশন দেওয়ার, একটা ইলেকট্রিকের খুঁটি দেওয়ার ক্ষমতা আছে মুখ্যমন্ত্রীর। সব কিছু করছে কেন্দ্র সরকার, আর ত্রিপুরা বিজেপি সরকার প্রচার করছে সব আমরা দিয়েছি, ভাতা আমরা দিয়েছি, কিষাণ সম্মান নিধি আমরা দিয়েছি। পার্টির ভিতরে ছিলাম, প্রতিবাদ করতে পারতাম না, জলে জলে মরতাম। কি হয়েছে 5 বছরে চণ্ডীপুরে আমাকে বলুন। এই মন্ত্রীদেরকে, এই নেতাদেরকে গিয়ে গিয়ে আগরতলা গিয়ে চণ্ডীপুরের ডেভেলপমেন্টের জন্য হাওড় অঞ্চলে 2000 একর জায়গা খালি পড়ে আছে, প্রত্যেকটা জায়গায় এই জায়গাগুলোকে ডেভেলপমেন্ট করার জন্য কতবার গিয়ে বলি, কেউ কিছু জানে না, কেউ কিছু করে না, কেউ কিছুই করেনি। কি করেছে, একটা বিরাট একটা কাজ তারা প্রচার করে, তারা ধান তৈরি করেছে। আরে কতজনে ধান বিক্রি করে, কতজন ধান বিক্রি করে ত্রিপুরা রাজ্যে, তারা বলছে একটা বিরাট প্রচার যে তারা ধান তৈরি করেছে। আর কি করেছে, ভাতা বাড়িয়েছে। ভাতা বাড়িয়ে কি ভাতা তুমি দাও টাকা, জানে কেউ ভাতার হিসাব কত টাকা কে দেয়? এই ভাতার 75% টাকা কেন্দ্রীয় সরকার দেয়, 25% টাকা রাজ্য সরকার দেয়। এরা কিছুই করেনি। যে পার্টির মুখ্যমন্ত্রী বদলি হয়, কারণ জানে না ত্রিপুরার রাজ্যের মানুষ কত বড় অপরাধ করলে মুখ্যমন্ত্রী পরিবর্তন করা হয়, সেটাও ত্রিপুরার মানুষ বোঝেন। এই সরকার কি করেছে আমাকে দেখান, বাস। প্রশ্ন একটাই, ত্রিপুরার সরকার এই 5 বছরে ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য কি করেছে? যার কাজ হচ্ছে কেন্দ্রীয় সরকার করেছে। আমার এই রাজ্যের সরকার 26,000 কোটি টাকার ত্রিপুরা রাজ্যের বাজেট, সেই বাজেট তারা সব দুর্নীতি করে সেই টাকাটা সবাই হরপ করে দিচ্ছে। আর আমরা বিজেপি করতাম, আমরা ওই ঘর সরকার গ্যাস দিচ্ছে, আমার সরকার জল দিচ্ছে, এটা প্রচার করি। কিন্তু আমার এই সরকার আজকে পর্যন্ত ত্রিপুরা রাজ্যের জন্য কিছুই করে, যার কারণে আজকে ত্রিপুরা রাজ্যের মানুষ বিজেপির পক্ষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। চণ্ডীপুরে তো মোটামুটি ভালো অবস্থা, কিন্তু বাকি যে বিজেপির অবস্থা, বাকি অঞ্চলগুলোতে গিয়ে দেখে, কুমারঘাটের অবস্থা দেখে, বিজেপি নেতৃত্বরা রিজাইন দিচ্ছে, আমার ভাইস চেয়ারম্যান রিজাইন দিচ্ছে, কংগ্রেসের লোক চলে যাচ্ছে। কেন? চণ্ডীপুরের অবস্থা ভালো ছিল, অবস্থাটাকে এই আগরতলার অযোগ্য নেতৃত্ব যারা আছে তারা এই চণ্ডীপুরের অবস্থাটা একদম খারাপ করে দিচ্ছে। একদম জালি সার্টিফিকেট দাঁড়িয়ে এনে আমাদের চণ্ডীপুরের লোকেদের উপরে চাপিয়ে দিয়েছে। যে কথাটা আমরা বলছি না, উনি নিজে লিখে দিয়েছেন এফিডেভিটে, আমরা তো বলি না। উনি 5 পাস না 1 পাস কোনো কিছু পড়াশোনা করে, আমাদের তো কোনো আপত্তি ছিল না, বা নির্বাচন কমিশনেরও কোনো আপত্তি ছিল না। তাহলে আমি কেন মিথ্যা একটা সার্টিফিকেট দাখিল করবো যে আমি 12 পাস করেছি? কেউ তো ওনার কোয়ালিফিকেশন জিজ্ঞাসাই করে না। কেন ভারতবর্ষের রাজনীতিতে একটা যে কোনো পার্লামেন্ট হোক, বিধানসভা হোক, যেখানে কেউ যদি দাঁড়াতে চায় দাঁড়াতে পারে, তার কোয়ালিফিকেশন একদম পড়াশোনা সে করেনি, তবুও চল। নিজে থেকে লিখে দিয়ে নিজে থেকে দোষে পড়ে মানুষকে দোষা, সেরকম হয় না। তাই আমি চণ্ডীপুরবাসীর কাছে, এই যে আমি যে আজকে ত্রিপুরা কথা কেন গেছি, আমি কেন ত্রিপুরা কথাতে গেছি সেটা শুনুন। প্রার্থী ঘোষণা হয়েছে সব জায়গায়, শুধু চণ্ডীপুর নয়, কৈলাসহর নয়, ভারত ত্রিপুরা রাজ্যের অনেক জায়গায় কিছুটা ভাঙচুর হয়েছে। আমি বাড়িতে ঘুমিয়ে আছি, বিছানায় করে মোবাইল দেখছি, হঠাৎ করে আমার ছেলে এসে বললো যে পাপা বাড়িতে পুলিশ এসেছে। হ্যাঁ, আমি বেরিয়ে গেলাম, যে বলে কি ব্যাপার, আপনারা কেন এসছেন? কি বলে, চলুন আমাদের সঙ্গে। কেন? রিটার্নিং অফিসার বলেছে। রিটার্নিং অফিসারকে ফোন লাগান, রিটার্নিং অফিসারকে ফোন লাগানো হলো। রিটার্নিং অফিসার বললো, আমাকে বললো রতনদা 3টার সময় একটু আসবে। ঠিক আছে আসবে, কিন্তু সেই পুলিশ অফিসারটা মানছে না, আমাকে নিয়ে যাবে। আমি বললাম
ততক্ষণে এসডিএম নিজে চলে এসছে আমার এখানে। তো বলবো দাদা একটু চলো, কথা আছে, আমি চলো। আমাকে বলছে তার গাড়িতে যে বসতা, জানে না আমি কে, আমি এক্স সার্ভিসম্যান। আমাকে এইসব ছোটখাটো অপরাধের জন্য, ছোটখাটো ঘটনার জন্য আপনাদের অধিকার নিয়ে আমাকে অ্যারেস্ট করবা। তারা জানেই না ত্রিপুরা রাজ্যের পুলিশ বা ত্রিপুরা রাজ্যের মানুষ যে একজন এক্স সার্ভিসম্যানের কতটা সম্মান আছে সমগ্র ভারতবর্ষে। আমি আপনার গাড়িতে আমি কেন বসবো, আমার গাড়ি দিয়ে আমি যাবো, সেখানে কথা বলে চলবে। পরের দিনের ঘটনা শুনুন। বিপ্লব বাবু আমাকে ফোন করলেন, আমি না করে দিয়েছি। পরবর্তীতে আমাকে রামপ্রসাদ পাল আমার বন্ধু ব্যক্তি, উনাকে দিয়ে ফোন করানো হয়েছে, আমরা আসছি আপনার বাড়িতে। আমি বলেছি আসবেন না, আমি এই চণ্ডীপুর আমার তৈরি, যারা আমার তৈরি কার্যকর্তা, তারা যে এইভাবে করবে সেটা আমি জীবনে কোনোদিনও কল্পনা করি নাই। কোন রাজনৈতিক দল শেখায় নাই কোন পার্টির প্রচারে গিয়ে ডিস্টার্ব করতে। আমার গ্রামে গিয়ে প্রচার করছে, আমার বাড়িতে গিয়ে প্রচার করছে, কেউ বলতে পারবে না আমি কাউকে কোনো কথা বলি, বরং আমরা সহযোগিতা করি। এটা ভারতীয় জনতা পার্টির লক্ষণ নয়। কিভাবে লক্ষণ হবে? যেখানে যাকে এখানে প্রার্থী করা হয়েছে সে নিজেই 2 নম্বরই জাল সার্টিফিকেট দিয়ে প্রার্থী হয়েছেন। জাল সার্টিফিকেট এফিডেভিটে উনি শো করেছেন, সেই ব্যক্তি এদেরকে কি শিক্ষা দেবে? নিজেই যে জালি, আমাদের কাছে তথ্য প্রমাণ সবকিছু আছে। আমি জানিয়ে রাখছি এলাকাবাসীকে, যার জন্য আপনারা তো পরিশ্রম করছেন, উনি জিতেও যান তবুও জেলে যাবেন। জেলে গেলে যে আবার নির্বাচন হবে না, যে 2 নম্বর থাকবে সে এলাকার এমএলএ হবে। আর আপনারা তার জন্য এলাকার নিজের মানুষের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছেন। উনি ওনার এফিডেভিটে 12 পাস বলে এফিডেভিটে লিখে জমা দিয়েছেন। উনি যে বোর্ডে সার্টিফিকেট শো করেছেন সেই রকম সেই নামের কোনো বোর্ড ভারতবর্ষে নেই। আমরা প্রতিবাদ করেছি, প্রোটেস্ট করেছি, কিন্তু রিটার্নিং অফিসার বলেছেন আমার কাছে তার নমিনেশন বাতিল করার অধিকার নেই। আপনারা কোর্টে যান, কোর্টে গেলে গিয়ে আপনারা যা করার করেন। আমরা বিভিন্ন হাইকোর্টের উকিল, সুপ্রিম কোর্টের উকিলের সঙ্গে আলাপ করেছি, তারা বলেছেন নির্বাচনী প্রক্রিয়া করে তার বিরুদ্ধে কেস করা হয় এবং উনি জিতুন হারুন যাই করুন 7 হইতে 11 বছরের জেলে যাবে। আমাদের কাছে তথ্য প্রমাণ সবকিছু আছে। তাই বন্ধুগণ, এই চণ্ডীপুরবাসীকে এই ভারতীয় জনতা পার্টি ঠকিয়েছে। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যের সব থেকে ভ্রষ্ট নেতাকে সে চণ্ডীপুরে দাঁড় করানো হয়েছে। আমি বারবার বলেছি, ত্রিপুরা রাজ্যের নেতৃত্ব, দিল্লির নেতৃত্ব, সবাইকে বারবার অনুরোধ করেছি আমাদের চণ্ডীপুরের যেন কাউকে প্রার্থী করা হয়। আর সবাই কি বলছে? রঞ্জন সিনহা নিজে প্রার্থী হননি, যার জন্য তীব্রামথা থেকে প্রার্থী হয়েছে, সেটা সম্পূর্ণ মিথ্যা কথা। যারা জানে না তারা সেই কথা বলছে। কেননা ভারতীয় জনতা পার্টি ভালো পার্টি মানি, কিন্তু ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টি দালালের পার্টি। দালাল ঢুকে গেছে এই পার্টিতে, যার কারণে এই সমস্ত ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। যে পার্টিতে এইরকম ব্যবহার কোনোদিন শেখানো হয় না, সেই ব্যবহার আজকে তারা করে দেখিয়েছে। তাই বন্ধুগণ, আপনারা দেখতেই পাচ্ছেন শুরু কিভাবে হয়েছে, শুরু কিভাবে করেছেন তারা। কি হবে কালকে? আজকে তোমরা আমাকে ডিস্টার্ব করেছো, কালকে কি আমরা তোমাদের ছেড়ে দেব? এই চরিত্র কারা শিখিয়েছে? বাইরে থেকে এসে বহিরাগত একটা লোক এসে শিখাচ্ছে, এখানে চণ্ডীপুরের লোকেদের মধ্যে মারামারি লাগানোর চেষ্টা করছে। চণ্ডীপুরের লোকেদের মধ্যে মারামারি লাগানোর চেষ্টা, যেটা এখানে বাজারে উপস্থিত সবাই দেখেছেন। যারা আমাদের সুরক্ষাতে উপস্থিত তারাও সবাই দেখেছেন।
এবং এই ব্যক্তিরা প্রতিদিন আমার পঞ্চায়েতে যাচ্ছে, আমাদের এলাকা থেকে কাজ করছে। আমরা কোনোদিন কাউকে বাধা দিচ্ছি না, আমরা বরং তাদেরকে সহযোগিতা করছি, আর তারা আজকে এই ব্যবহার করে দেবে। আমি কেন এই ভারতীয় জনতা পার্টি ছাড়লাম, কেন ছেড়েছি? আমি এই পার্টিতে দুর্নীতিবাজ, দালাল সব এসে ঢুকে গেছে। যে ভারতীয় জনতা পার্টি আমরা করি, সেই ভারতীয় জনতা পার্টির চরিত্র বলতে এদের কাছে কিছুই নেই। তারা মনে করছে ত্রিপুরা রাজ্যে তারা সরকারে আসবে। দিল্লির চ্যানেলগুলো খুলে দেখবেন, ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে আর আসছে না। তাদের মুখ্যমন্ত্রী দুর্নীতি করেছে, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আমি বলতে চাইছিলাম না, বলতে হবে। মুখ্যমন্ত্রীকে কেন সরিয়ে দেওয়া হয়েছে কোন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা জানে না, ত্রিপুরা রাজ্যের মানুষ জানে না। কত বড় অপরাধ করেছেন উনি জানেন? সামান্য অপরাধে মুখ্যমন্ত্রীকে সরানো হয় না, এত বড় অপরাধ করেছেন। দালাল, সে একজন দালাল ছিল, এখনো দালাল। গতকালকে মিটিং এ এসে বলেছে, রঞ্জন সিনহাকে আমি বলেছিলাম ওনার সঙ্গে আমি দেখা করব, উনি না করেছেন। আরে তোমার মতো দালালের সঙ্গে রঞ্জন সিনহা দেখা করে না, তোমাদের মতো দালালের সঙ্গে রঞ্জন সিনহা দেখা করে না। তোমরা কি করেছো আমার জানা আছে। আমি পুল খুলিয়া এখন ঘুরবো তোমাদের বিরুদ্ধে। এখন পর্যন্ত পুল খুলি নাই। ত্রিপুরা রাজ্যের বিজেপি নেতাদের চরিত্র আমার জানা আছে, কেউ যদি না জানে আমি সবকিছু জানি, এবং সবকিছু ঘুরবো। বিজেপিকে নাঙ্গা করব, আমি নাঙ্গা করব। আমরা, আপনারা দেখেছেন, চোখে দেখেছেন, কোটি কোটি টাকা দিয়ে কিনতে চেয়েছে রঞ্জন সিনহাকে, কিনতে পারেনি কেউ। আমি সেই রঞ্জন সিনহা। তোমাদের মতো যদি কোনো লোক হতো, সারা পঞ্চায়েতের দালালি খায় বিজেপি নেতারা, পঞ্চায়েতের দালালি খায় বিজেপি নেতারা। গিয়ে জিজ্ঞেস করবেন কোথায় পঞ্চায়েতে আমরা আছি, কোনদিন পঞ্চায়েতের দিকে আমরা গিয়ে দেখেছি কিনা। কিন্তু এখানের নেতারা, এই চণ্ডীপুর শ্রীরামপুরের নেতারা, আমার বিজেপির নেতারা পঞ্চায়েতের দালালি খায়। আমি বলতে চাইছিলাম না, কিন্তু তোমাদের চরিত্রের কারণে সেগুলো আজকে বলতে হচ্ছে। আমাদের সঙ্গে চ্যালেঞ্জ করে। শীতকালে যখন প্রচন্ড শীত, বর্ষাকালে যখন প্রচন্ড বর্ষা জল, সেই সময় কোকিলের দেখা পাওয়া যায় না। যে সমস্ত রাজনৈতিক দল আমাদের ত্রিপুরায় দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর শাসনের নামে শোষণ চালিয়েছে, সেই সমস্ত রাজনৈতিক দলের যারা নেতৃবর্গ, সেই সমস্ত রাজনৈতিক দলের যারা প্রার্থী, তারা শুধুমাত্র নির্বাচনের সময় আপনাদের সামনে আসে এবং কোকিলের মতো আপনাদের সামনে এসে কুকু ডাক ডাকে। তারপর নির্বাচন শেষ হলো, ভোটে জিতে তারা আগরতলায় গিয়ে এসি এয়ার কন্ডিশন রুমের মধ্যে থাকে, সেখানে বসে মন্ত্রী হয়, কিন্তু বছরের পর বছর তাদের পাত্তা পাওয়া যায় না। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, এই হয় তাদের অবস্থা। আমরা ত্রিপুরার মানুষ, আমরা আমাদের গায়ের জল রক্ত করে দিনের পর দিন, মাসের পর মাস সংগ্রাম করে যেভাবে আমরা সরকার গঠন করি, সেই সরকার যদি আমাদের স্বার্থ থেকে না দেখে, সেই সরকার যদি আমাদের সুখ দুঃখ এবং বেদনা সাথী না হয়, আমাদের যে সমস্ত ন্যূনতম চাহিদা, মিনিমাম রিকোয়ারমেন্ট আছে, যদি সেইগুলি তারা পূর্ণ না করে, তাহলে সেই সমস্ত পার্টিকে, তাদের প্রার্থীকে ভোট দিয়ে কি লাভ? অত পার্টি থেকে আরম্ভ করে এই ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল ত্রিপুরা রাজ্যে বছরের পর বছর তারা দেশকে, এই ত্রিপুরাকে শাসনের নামে শোষণ করছে। কিন্তু আমাদের যে সমস্ত সমস্যা, আমাদের যে সমস্ত ডিমান্ড, যে সমস্ত দাবি দেওয়া, আমাদের যে সমস্ত মিনিমাম রিকোয়ারমেন্ট, আমাদের যে সমস্ত ন্যূনতম চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, সেইগুলির কোনো ব্যবস্থা না করে তারা তাদের পকেট ভারী করছে। তাদের বাড়ি হচ্ছে, তাদের গাড়ি হচ্ছে, তারা এইখানে কৈলাস শহরে থাকছে,
কিন্তু তারা ফ্ল্যাট বানিয়ে যার যার ব্যবস্থা করে ফেলেছে। আমাদের চোখের জলের হিসাব তারা কোনোদিন নেয় না। যারা শুধু দিল কিন্তু পেল না কিছুই, মানুষ যাদের চোখের জলের হিসাব দেয় না, সেই সমস্ত মানুষের দুঃখের এবং যন্ত্রণার কথা আজকে ত্রিপুরার মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক্য বাহাদুর সেটা হৃদয়ঙ্গম করতে পেরে, সেটাকে রিয়েলাইজ করতে পেরে তিনি আজকে ত্রিপুরা মোথা নামক একটি রাজনৈতিক দল গঠন করেছে। এই রাজনৈতিক দলের অর্থ কি? ত্রিপুরা মোথা মানে ত্রিপুরার মানুষের ঐক্যবদ্ধ একটা অবস্থান, ঐক্যবদ্ধ একটা দল, যে দল ত্রিপুরার আদি যারা অধিবাসী, সেই আদি অধিবাসীদের যে সমস্ত অসুবিধা, তাদের যে সমস্ত সমস্যা, তাদের যে সমস্ত দাবি দেওয়া আছে, সেইগুলিকে পূরণ করার লক্ষ্যে এই ত্রিপুরার মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন মহোদয় এই ত্রিপুরা মোথা রাজনৈতিক দল গঠন করেছেন। এই আদি অধিবাসীদের মধ্যে কারা আছে? আদি অধিবাসীদের মধ্যে আছে সংখ্যালঘু অংশের মানুষ, ধর্মীয় সংখ্যালঘু, ভাষাগত সংখ্যালঘু, তারপরে আছে ওবিসি অংশের মানুষ, এসসি সম্প্রদায়ের মানুষ, সেই সঙ্গে আছে আমাদের ত্রিপুরার উপজাতি অংশের মানুষ, এবং সেই সঙ্গে আছে অত্যন্ত পিছিয়ে পড়া বর্গের মানুষ, যাদেরকে আমরা নমশূদ্র, মালাকার, শব্দকর ইত্যাদি নামে অভিহিত করে থাকি, যাদের কোনো ধরনের সুযোগ সুবিধা তারা কোনোদিন পায় না, এবং তার জন্য তারা দিনের পর দিন লড়াই সংগ্রাম করে আসছে, কিন্তু তাদের দাবি দেওয়ার কোনো শেষ নেই এবং তাদের দাবি দেওয়া মোটেই পূরণ করা হয় না। সেই সমস্ত মানুষের সুখ দুঃখ, তাদের চোখের জলের মূল্যায়ন করার জন্য ত্রিপুরার রাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন বাহাদুর এই রাজনৈতিক দল অর্থাৎ ত্রিপুরা মোথা তিনি গঠন করেছেন, যাতে ত্রিপুরার আদি অধিবাসীদের যে সমস্ত অসুবিধা, তাদের যে সমস্ত তারা এই সমস্ত মানুষের যে সমস্ত সমস্যা, তাদের যে সমস্ত অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক, শিক্ষাগত এবং স্বাস্থ্য পরিষেবামূলক যে সমস্ত অসুবিধা আছে, সেই সমস্ত অসুবিধাগুলিকে দূর করার জন্য, তাদের দাবি দেওয়াকে মান্যতা দেওয়ার জন্য এই রাজনৈতিক দলের সৃষ্টি। ত্রিপুরার মহারাজ তিনি তো কোনো জায়গায় তিনি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন না, তিনি 42টা সিটে প্রার্থী দাঁড় করিয়েছেন এবং তিনি চান ত্রিপুরা এমন একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক, যে সরকার আমরা যারা গরিব অংশের মানুষ আছি, যারা কোনোদিন কিছু পাইনি, আমাদের যে সমস্ত মিনিমাম রিকোয়ারমেন্ট, আমাদের যে সমস্ত ন্যূনতম চাহিদা আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থান, এইগুলি যাতে আমরা পাই, যাতে বেকারদের চাকরি হয়, যাদের ঘর নেই তাদের ঘর হয়, যাদের বস্ত্র নেই তাদের বস্ত্রের সংস্থান হয়, যারা স্বাস্থ্য পরিষেবা পায় না তাদের স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা হয়, যারা শিক্ষা দীক্ষা থেকে বঞ্চিত তাদের কাছে শিক্ষার দুয়ার অঙ্গন যাতে খুলে দেওয়া যায়, মুক্ত করা যায়, অর্গল যাতে সম্পূর্ণরূপে খুলে দেওয়া যায়, সেই জন্য তিনি সচেষ্ট হয়েছেন এবং ত্রিপুরা মোথা এই রাজনৈতিক দল তিনি গঠন করেছেন। সুতরাং আমরা চাই, আমরা ত্রিপুরার মানুষ ঐক্যবদ্ধভাবে আমরা কোনো রাজনৈতিক দলের বিরোধী নই, কোনো রাজনৈতিক দলকে আমরা সমালোচনা করি না, কোনো রাজনৈতিক দলের নাম ধরে তাকে আমরা গালাগালি দেই না, কোনো রাজনৈতিক দলের প্রার্থী সম্পর্কে কোনো ধরনের কটুবাক্য আমরা করি না। আমরা যেহেতু মোটামুটি শিক্ষিত অংশের মানুষ, কিছু না হয় লেখাপড়া আমাদের মধ্যে আছে, কালির দাগ আমাদের মধ্যে আছে, আমরা ছোটখাটো চাকরি বাকরি করেছি, সুতরাং মানুষের সমালোচনা করা আমাদের কাজ নয়।
আজকে নির্বাচনী বাদ্য বেঁধেছে। এই নির্বাচনী বাদ্য যখন বাজে তখন এক রাজনৈতিক দল অপর রাজনৈতিক দলের বিরুদ্ধে তাদের যে সমস্ত কার্যকলাপ তার সমালোচনা করবে। এই সমালোচনা গঠনমূলক হওয়া উচিত। তাকে ধ্বংসাত্মক ভাবে কাজ করলে ঠিক হবে না। যার যার বক্তব্য মাইকের মধ্যে এসে আমরা বলবো, আপনারা বলুন, এতে কোনো অসুবিধা নেই।